কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে স্বাগতম জানাই আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে এই ঘোষলি কল রেকর্ডিংয়ে ছিলেন বন্দনা আসানসোল থেকে। বন্দনার থেকে আমরা দীঘার একটা হোটেলের ব্যাপারে জানতে পেরেছি, যেটার একটা পুরনো প্রাচীন ইতিহাস রয়েছে। হোটেলটা খুবই জমজমাট, কিন্তু সেখানের যে অ্যাম্বিয়েন্সটা, সেখানে পার্টিকুলার দুটো রাতে তারা কী ফিল করেছিল সেটা জানতে পারবো। হাইওয়েতে গাড়িতে যাওয়ার সময় কিছু নিয়ম আমাদেরকে ফলো করতে হয়, না হলে ঘনিয়ে আসে বিপদ। সেগুলো কি? এবং হ্যাঁ, আসানসোলের একটি কালীবাড়ির কাছে কালী পুজোর রাতে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, একটা মারাত্মক ক্রিপি এক্সপিরিয়েন্স ফিল করে এই বন্দনা। দীঘার যে এক্সপিরিয়েন্সটা, সেখানে বন্দনা তার বয়ফ্রেন্ড এবং তার বন্ধুর সাথে থাকলেও কালী পুজোর রাতের এই এক্সপিরিয়েন্সে সে কিন্তু একাই ছিল এবং অনেকেও ফিল করেছে এই পুরো ঘটনাটা। আজকের এই ঘটনাটা শেষ অবধি শুনবেন এবং কমেন্ট করে এখনই জানান কিউরিও ফাইটের আজকের এই এক্সপিরিয়েন্সটা আপনারা কোথা থেকে শুনছেন। আমরা 2 লক্ষ সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি। যারা যারা কিউরিও ফাইটের আজকের এই এপিসোডটা শুনছেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখুন। এবং হ্যাঁ, কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে আপনাদের কী ধরনের ঘটনা শুনতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো বন্দনা। হ্যাঁ কৌস্তবদা, বলো কেমন আছো? বাস দাদা চলে যাচ্ছে, তোমার খবর বলো, কেমন আছো তুমি? আমিও ভালো আছি গো। বিষয়টা যেটা হচ্ছে, তোমার সাথে আগের ভিডিও আমার যোগাযোগ হয় এবং যোগাযোগ হওয়ার পর তুমি জানাও যে তোমার লাইফে বেশ কয়েকটা এক্সপিরিয়েন্স রয়েছে। এবার এই যে এক্সপিরিয়েন্স গুলো, সেগুলো মাল্টিপল জায়গাতে হয়েছে, মাল্টিপল ভাবে হয়েছে। সব থেকে ইন্টারেস্টিং যেটা লেগেছে সেটা হচ্ছে তুমি আসানসোলে থাকো, রাইট? ইয়েস, একদম, আমি আসানসোলে থাকি। এবার আসানসোলে তোমাদের ওই পার্টিকুলার যে জায়গাটা তুমি যেখানে থাকো, সেখানে তো নিজের সাথে কিছু ঘটনা ঘটেছে। ইভেন তুমি যখন দীঘাতে যাও, দীঘাতে যাওয়ার পর তোমার বয়ফ্রেন্ড এবং তোমার বয়ফ্রেন্ডের যে বন্ধু রয়েছে তাদের সাথে কিছু ঘটনা ঘটে। ইভেন তোমরা লং ড্রাইভে যাও বলেছো, একদম। আসানসোল থেকে বিহার খুব কাছে, বিহারে হাইওয়ে ধরে তোমরা যাও, সেখানেও কিছু ঘটনা রয়েছে। মানে আমি যেটা বুঝতে পেরেছি, বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা তোমার কাছে রয়েছে। আমি আগে দীঘার ঘটনাটা জানতে চাই, যে কি ঘটেছিল দীঘাতে, সেটা আগে জানবো, তারপরে আমরা প্রসিড করবো। কি হয়েছিল বন্দনা, একটু শুরু থেকে শুরু করো। ওকে, প্রথমেই কৌস্তবদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে কিউরিও ফাইটের এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানে আমরা আমাদের হন্টিং এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। আমার জীবনের, আমি যদি তোমাকে বলি যে আমার জীবনের এমন বহু এক্সপিরিয়েন্স রয়েছে, যেটা আমি তোমার সঙ্গে বলেছি অলরেডি। তার মধ্যে খুব ক্রিপি যে ঘটনাটা আমার সাথে ঘটেছিল, সেটা হচ্ছে দীঘার একটা হোটেল এবং সেই হোটেলের একটা রুম, এবং সেই রুমের মধ্যে কিছু ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, যেটা আমার মনে হয়েছে যে মানে যেটা আমার কাছে খুবই একটা শকিং ব্যাপার ছিল। কারণ ঘুরতে গিয়ে যে আমরা এরকম একটা এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফিরবো, কেউই আমরা এটা কিন্তু কল্পনা করতে পারিনি। প্রথমতই তোমাকে আমি জানাই যে জুলাই 2023 আমরা প্ল্যান করি যে আমরা দীঘা যাব, ঠিক আছে? মানে 1 বছর আগে, প্রায় 1 বছর আগে। তো 1 বছর আগে আমি আমার বয়ফ্রেন্ডকে বলি যে জুলাই মাস পড়ে গেছে, বর্ষাকাল চলছে, সবাই দীঘা যাচ্ছে, তো আমরা একটা প্ল্যান করি, চল আমরা বেরোই। তো ও বললো যে ঠিক আছে, তাহলে একটা উইকেন্ডে প্ল্যান হতেই পারে। তারপর আমরা বসে একটা ডেট ঠিক করলাম। আমার বয়ফ্রেন্ডের একজন বন্ধু আছেন, মানে কমন ফ্রেন্ড, ও আমারও খুব ভালো বন্ধু। তো ও একা ঘুরতে ভীষণ ভালোবাসে, কিন্তু ও কাউকে পায় না বলেও যেতে পারে না। মানে একা তো আর ঘুরতে যেতে পারে না মানুষ, একটা তো সার্কেল চায়, যে সার্কেলে মানুষ যেতে পারে। এবারে ও বললো যে আচ্ছা তোদের কোনো প্রবলেম নেই তো যদি আমি তোদের সাথে আমি জয়েন করি তোদের সাথে? আমরা বললাম না, আমাদের কোনো প্রবলেম নেই, ভালোই হবে, আমরা গল্প করতে করতে যেতে পারবো, খুব এনজয়মেন্ট হবে। তো
এরকম ভেবে আমরা পুরো প্ল্যানটা সাজাই। আমরা কোনো হোটেল কিন্তু বুকিং করিনি, ঠিক আছে? আমাদের কোনো বুকিংস করনি, রাইট? না না না, আমরা বুকিং করিনি, এটা ভেবেই যে আমরা গিয়ে দেখে নেব, ওই অনলাইন অ্যাপ থেকে বুকিং করে সে দেখায় এক আর হয় গিয়ে আরেক, তো তাতে পয়সাও লেগে যাবে। তো যে বুকিং করাটাই আই থিঙ্ক বেটার, নিজে দেখে নেব রুম, কোনো অসুবিধা হবে না। আর দীঘাতে প্রচুর হোটেল রয়েছে, আমার ফ্রেন্ডদের মুখেও শুনেছি যে যেও স্পট বুকিং হয়, কোনো প্রবলেম নেই। তো আমরা এখান থেকে বেরোই একটা উইকেন্ড ধরে সন্ধ্যে 7টার সময়, ঠিক আছে? ডিনার করে আমরা সন্ধ্যে 7টার সময় এখান থেকে বেরোই। বেরোনোর পর আমরা সারা রাস্তা ভীষণ মজা করতে করতে যাই, অনেক জায়গা হল্ট করি, অনেক যে রাতের যে এক্সপিরিয়েন্স, মানে নাইট ড্রাইভিং এর যে এক্সপিরিয়েন্স, আমরা যেহেতু নাইট ড্রাইভিং খুব ভালোবাসি, তো আমরা রাতেই বেসিক্যালি এক্সপ্লোর করতে আমাদের ভীষণ ভালো লাগে। তো আমরা মোটামুটি পৌঁছোই, তোমাকে আমি বলছি এক্সাক্ট টাইমটা, ওই 3:30, ঠিক আছে? 3:30 সময় আমরা প্রপার সমুদ্রের কাছে গিয়ে পৌঁছোই। তো মাঝখানে রাস্তাতে অনেক গল্প গুজব হয়েছে, সবাই মানে খুব এক্সাইটেড দীঘা যাচ্ছে। তো যখন আমরা সমুদ্রে গিয়ে পৌঁছানোর পর আমরা ওখানে বসলাম যে আমরা সানরাইজটা দেখবো, সানরাইজটা দেখে তারপর আমরা হোটেল বুকিং করব। তো যেহেতু আসানসোল থেকে 300 কিলোমিটার হচ্ছে দীঘা, এবার 300 কিলোমিটারের একটা জার্নি করার পর অবভিয়াসলি মানুষের একটু রেস্ট দরকার, মানে মন চাইছে যে সমুদ্রের পাড়ে বসি, বাট শরীর সাথ দিচ্ছে না, শরীর বলছে না, রেস্ট প্রয়োজন। এবার আমরা হোটেল ওখানে 3:30 সময়, সমস্ত হোটেল কিন্তু ওখানে মানে সবাই ঘুমোচ্ছে, সেই সময় কোনো হোটেলই দরজা খুলছে না, মানে গার্ড এসে ডাইরেক্ট বলে দিচ্ছে 7টার সময় আসুন, 7টার সময় এলেই আপনারা হোটেলে রুম দেখানো যাবে বা বলা যাবে যে অ্যাভেলেবেল আছে কি নেই। তো সেই সময় ওখানে আমরা একজন র্যান্ডামলি সাইকেলে করে একজন আসেন এবং উনি বলেন যে আপনাদের হোটেল লাগবে। তো এবার আমরা সেই সময় আমাদেরকে ওখানে কেউ খুলছেও না, হোটেলের কোনো গার্ডও আমাদেরকে দেখে মানে সিধা বলে দিচ্ছে সবাই ঘুমোচ্ছে, এখন খোলা যাবে না। তো তখন আমরা ভাবি যে ঠিক আছে, আমরা ওনার হেল্প নিতে পারি, কোনো অসুবিধা নেই। তো উনি বলেন যে চলুন আমি আপনাদেরকে হোটেল দেখাচ্ছি। তো উনি প্রথমে একটা হোটেল দেখান যেটা আমাদের পছন্দ হয়নি, ঠিক আছে? সেকেন্ডলি উনি বলেন যে না, আরেকটা হোটেল আছে এই একটা গলি দিয়ে একটু যেতে হবে, ঠিক আছে? এবার আমি তোমাকে একটু ডেসক্রিপশনটা বলে দিই যে গলিটা কিরকম ছিল বা কোন গলিটা দিয়ে। সেটা হচ্ছে যে আমি হোটেলের নাম নিচ্ছি না, ঢেউসাগর যাওয়ার যে রাস্তাটা দেখবে, এই দিকের ফার্স্ট রোটা নয়, ঢেউসাগর যাওয়ার যে রাস্তা সেদিকের ফার্স্ট রোতে দেখবে অনেক হোটেল রয়েছে, ওই সেই রাস্তাটা একটু গিয়ে একটা গলি পড়ে, ওই গলিতেই ওই হোটেলটা রয়েছে, ঠিক আছে? তো ওখানে আমরা যাই। এবার আমাদের ছিল যে আমরা সুইমিং পুল দেওয়া হোটেল নেব, ঠিক আছে? তো আমাদেরকে রুম দেখায়, রুম দেখে আমাদের ভালো লাগে, রুম অল ক্লিন ছিল, কোনো অসুবিধে নেই। ওয়াশরুমও খুব ক্লিন, সেটা আমরা দেখে নিয়েছিলাম, কারণ ওয়াশরুমটা একটা খুব বড় মানে পয়েন্ট আর কি, যখনই আমরা কোনো রুম নিই সব থেকে আগে আমরা ওয়াশরুমই দেখি। আর সুইমিং পুল কখন পৌঁছেছিলে? আমরা 3:30 সময় পৌঁছেছিলাম, ভোর 3:30। আর এটা যখন রুমটা দেখাচ্ছে সেটা কটা বাজে? সেটা ওই তুমি অ্যারাউন্ড ধরে নাও 4টে ওরকম, মানে তখনও কিন্তু ভোরের আলো ফোটেনি, ভালো করে ফোটেনি, ঠিক আছে? এবারে যখন আমরা পৌঁছলাম ওখানে, পৌঁছানোর পর পুলটা আমরা দেখলাম, আমাদের ভালো লাগলো। তো আমরা আমাদের বাজেটেও চলে এলো হোটেলটা। তো আমরা 2 দিনের জন্য বুকিং করেছিলাম এবং আমরা ফুল পেমেন্টও করে দিয়েছিলাম, এটাই হয়তো আমাদের ভুল ছিল, ফুল পেমেন্টটা করে দেওয়া, ঠিক আছে? আমরা ভেবেছিলাম 2 দিন এখানেই থাকবো, পার্কিংও ছিল, কারণ আমাদের পার্কিংয়েরও নিড ছিল যে পার্কিং থাকতে হবে, না হলে সেই হোটেল নিয়ে কোনো লাভ নেই। তো পার্কিংয়ে গাড়ি লাগিয়ে আমরা রুমে চলে যাই, ওকে? এবার আমি যে রুমটাই ছিলাম, আমি আর আমার বয়ফ্রেন্ড, সেটা হচ্ছে রুম নাম্বারটা আমি বলে দিচ্ছি 502, ওকে? আর 501-এ ছিল আমাদের ফ্রেন্ডটা, ও 501-এ ছিল, আমরা 502-তে ছিলাম। একদম টপ ফ্লোরে রুম দুটো রয়েছে, ঠিক আছে? তো আমরা গেলাম, লাগেজ রেখেছি, লাগেজ রেখে আমরা ফ্রেশ হয়ে ভাবছি একটু শোবো, ঠিক আছে? মানে আর শরীর সাথ দিচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ, এবারে আমার ফ্রেন্ড যে ছিল ও নিজের রুমে চলে গেছে, আমরা নিজের রুমে একটু শোবার চেষ্টা, মানে শুয়েছি। তো শুয়ে আমরা জাস্ট রেস্ট নিচ্ছি, আমরা কিন্তু ঘুমোইনি। আর তখন একটু একটু করে ভোরের আলো ফুটছে, হঠাৎ করে
মানে আমি কি বলবো, আমার এখনই ভয় লাগছে জিনিসটা। প্রথম যেটা আমাদের সাথে হয়, যেটা আমি এবং আমার বয়ফ্রেন্ড দুজনেই মানে এক্সপিরিয়েন্স করেছি, বুঝতে পেরেছি, কিন্তু প্রথমে আমরা ওটাকে স্বাভাবিক মানে অস্বাভাবিক বলে ভাবিনি, আমরা ভেবেছি স্বাভাবিক একটা কিছু। কি হয়, বাথরুমের যে দরজা, আমি তোমাকে রুমের ডেসক্রিপশনটা একটু দিচ্ছি। রুমটাই ঢুকে বাঁদিকে বেডের বাঁদিকে বেডটা রয়েছে, আর রুমের সোজাসুজি রয়েছে ওয়াশরুম। রুমের যে দরজা তার সোজাসুজি রয়েছে ওয়াশরুমের পাশে রয়েছে ব্যালকনি। বোঝাতে পারলাম? হ্যাঁ। তো এবারে আমরা শোয়ার পরে ফার্স্ট আমাদের যেটা হলো সেটা হচ্ছে বাথরুমের যে দরজা, দেখবে বাথরুমের দরজাগুলো কিসের হয়, ফাইবারের হয়। এখনকার দিনে সবাই ফাইবারের দরজা ইউজ করে। এবার ফাইবারের দরজা যদি কেউ ধরে হিলায়, দরজাটা ধরো কেউ ধরে হিলাচ্ছে, মানে টোকা নয় কিন্তু, টোকা মানে দরজাটা, হ্যাঁ, মানে যেমন কেউ ধরে মানে দরজাটাকে নাড়াচ্ছে। এটা প্রথম একবার হলো, তারপর আরেকবার হলো। আমরা ভাবলাম যে বাথরুমের জানলা খোলা আছে, তাই হয়তো হাওয়াতে দরজাটা নড়ছে। আমরা এটাকে প্রথমে গুরুত্ব দিইনি, ঠিক আছে। এবারে এটা হওয়ার পর আমরা দুজনে, ও আমাকে বলছে, আমার বয়ফ্রেন্ড আমাকে বলছে যে দরজাটা এরকম নড়ছে। তো আমি বললাম সরি, মনে হাওয়া টাওয়া দিচ্ছে হয়তো, তাই হয়তো নড়ছে। এবার আমি অতটা দেখিনি ভেতরে ঢুকে যে বাথরুমের মধ্যে যে জানলাটা আছে সেটাতে কাঁচের যে দেখবে স্লাইডার গুলো দেওয়া থাকে না এখনকার দিনে, সেই স্লাইডার কিন্তু দেওয়া ছিল, ঠিক আছে। এবারে হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, স্লাইডার দেওয়া ছিল, হ্যাঁ, সেটা আমি কিন্তু দেখিনি, আমি ভেবেছি নর্মাল হাওয়া দিয়েছে, দরজাটা নড়েছে। এবারে আমরা শুয়ে ঘুমিয়ে পড়েছি, কারণ অনেক টায়ার্ড ছিলাম, খুবই টায়ার্ড ছিলাম। তো আমরা উঠেছি ঘুম থেকে 12টার সময়। 12টার সময় ঘুম থেকে উঠে আমরা যা হয় একটু খাবার খেয়ে আমরা সমুদ্রে গেছি। সমুদ্রে অনেক মজা টজা করেছি, অনেক সমুদ্রে ফটো সেশন করেছি, হ্যাঁ, অনেক কিছু করে আমরা ফিরেছি ওই 3টের সময়। 3টের সময় যখন সুইমিং পুলে আমরা কিছুক্ষণ ছিলাম, সুইমিং পুলে থাকার পরে লাঞ্চ করে আবার কিছুক্ষণ রেস্ট নিতে রুমে এসেছি, ঠিক আছে। এইবার যেটা হলো সেটা হচ্ছে যে রুমে যখন আমরা এলাম, এবার আমাদের যে ফ্রেন্ডটা ছিল ও লাঞ্চের পর আমাদের সাথে কিন্তু রুমে চলে এসেছিল, মানে আমাদের রুমেই বসে আমরা আড্ডা মারছিলাম, আমরা দুপুরে ঘুমোইনি, ঠিক আছে। শুনতে পাচ্ছ দাদা? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। ওকে, সো আমরা দুপুরে ঘুমোইনি, তো আমরা আড্ডা মারছিলাম। এবার আড্ডা মারার সময় আমরা 3জন বসে আছি, 3জন বসে আমরা গল্প করছি আমাদের রুমে 502 রুমে, হ্যাঁ, ওর রুমটা চাবি দেওয়া। আমাদের যে রুমের দরজার যে লক হয় না, যে লকটা হয়, আমরা মানে ওপরের লকটা লাগাইনি, শুধু আমরা নর্মাল যে লকটা সেটা লাগিয়েছি, মানে নর্মাল যে একটা লক থাকে, ওপরে একটা দেখবে ছিটকেনি থাকে, সেই ছিটকেনিটা কিন্তু আমরা দিইনি, ওকে। আমরা নর্মাল লক লাগানো ছিল। আমরা 3জন বসে কিন্তু গল্প করছি, দরজাটা খুলে গেল, দরজাটা কেউ ঘুরিয়ে খুলে দিল আমাদের চোখের সামনে। দুপুরবেলা আমরা 3জন বসে গল্প করছি নিজেদের মতন, দরজাটা খুলে গেল আমাদের সামনে। আমাদের ফ্রেন্ড আমার মুখের দিকে তাকাচ্ছে, আমি আমার বয়ফ্রেন্ডের মুখের দিকে তাকাচ্ছি, আমার বয়ফ্রেন্ড আমার মুখের দিকে তাকাচ্ছে। আমরাও বুঝতে পারলাম না কে দরজাটা খুললো। আমার ফ্রেন্ড বলছে দরজাটা তো লক ছিল, কে খুললো? আমি বললাম দাঁড়া আমি দেখছি। আমি গেলাম, দেখলাম বাইরে কেউ নেই। তারপরে কি হলো? তারপরে দরজাটা যখন নিজে নিজে খুলে গেল, তো আমি বাইরে গেলাম, বাইরে কেউ ছিল না, কেউ নেই বাইরে। পাশের রুমে আমার ফ্রেন্ডেরই ওটা রুম, ওটা লক আছে, আর আমাদের রুমের মানে করিডোরে কেউ নেই, ঠিক আছে। আমি ফিরে এলাম, দরজাটা আবার ওই যে লকটা করা ছিল সেই লকটা করলাম, এসে আরো বসলাম। 3জনেই আমরা ভয় পেয়েছি এই ঘটনাটাতে, এবং 3জনেই 3জনের মুখের দিকে তাকাচ্ছি। কিন্তু ওই যে হয় না যে ঘুরতে গেছি, ঘোরার মাইন্ডটা বেশি, যে আরো কোন কোন জায়গা যাব, এক্সপ্লোর করব, এখানে যাব ওখানে যাব, ফটোশুট করব, এইসব জিনিসগুলো মাইন্ডে আমাদের বেশি চলছে। তো তখন আমি বললাম যে হতে পারে নিজে নিজে খুলে গেছে, বাট
আমরা সবাই বুঝতে পারছি ওটা কিন্তু নিজে নিজে খুলেনি, বা কেউ ভুল করে হয়তো খুলে দিয়েছে, তখন আমরা মাইন্ডে এটাই ভাবছি যে হয়তো কেউ ভুল করে খুলে ফেলেছে। কিন্তু এটাও সঙ্গে সঙ্গে ভাবা উচিত যে যদি ভুল করে খুললোই, তাহলে একটা লম্বা করিডোর থেকে তার যেতে তো সময় লাগবে। একটা লম্বা করিডোর থেকে সে তো ঝাঁপিয়ে 3 তলা থেকে নিচে নেমে যাবে না, এটা তো সম্ভব নয়। তো সেই মুহূর্তে কিন্তু আমরা তখনও মানে ভয় পেয়েছি, কিন্তু অস্বাভাবিক কিছু আমরা কিন্তু ভাবিনি, আমরা জিনিসটাকে ক্যাজুয়ালি ভেবেছিলাম। ওকে, এবার সন্ধেবেলা আমরা সমুদ্রের ধারে যাওয়ার প্ল্যান করেছিলাম। সন্ধেবেলা সমুদ্রের ধারে গেছি, সমুদ্রের ধারে গিয়ে এনজয় করেছি। এনজয় করে এসে আমরা মোটামুটি 9টার সময় চলে এসেছি, কারণ রাত্রিবেলা 9টার সময়, কারণ সেদিনই আমরা ওখানে গেছিলাম, খুব টায়ার্ডও ছিলাম, ঘুম হয়নি আগের দিন একদমই, যেহেতু পুরো নাইট জেগে গেছি। তো সেদিন মাথাতেই ছিল যে 10টার মধ্যে ডিনার করে ঘুমোতে যাব, পরের দিনটা যাতে আরো ভালো করে ঘুরতে পারি, দীঘাটা এক্সপ্লোর করতে পারি। সেদিন একটা টায়ার্ডনেস ছিল। এবার ঘুমোতে যাবার আগে আমরা ডিনার করতে গেলাম, 3 জনেই আমরা বসে নিচে রেস্টুরেন্টে ডিনার করলাম। ডিনার করে আমরা ওপরে গেলাম, আমাদের রুমে চলে গেলাম। রুমে যাওয়ার পরে আমাদের ফ্রেন্ড ওর রুমে চলে গেল গুড নাইট বলে, আর আমরা আমাদের রুমে বাস ঘুমানোর জন্য বেড ঠিক করে আমরা ঘুমোতে যাব এবার। তো তখন বাজে 10টা থেকে 10:30। তো আমরা রুমে সব লাইট অফ করে দিয়েছি। একটা নাইট ল্যাম্প, মানে নাইট ল্যাম্প বলবো না, যেটা পায়ের কাছে একটা দেখবে লাইট জ্বলে না রুমের মধ্যে, বেডের সাইডে ওই একটা ল্যাম্প জ্বলছে, আর রুমের লাইট অফ করে দিয়েছি। তো 10:30টার মধ্যে আমরা ঘুমোতে চলে গেছি। এবার আমরা শুয়েছি, খুব টায়ার্ড ছিলাম। 12টা মানে কটা বলবো, 12:15 থেকে 12টা পর্যন্ত আমরা কিন্তু ঘুমিয়েছি, মানে খুব ডিপ ঘুম হয়নি। টায়ার্ড থাকলে মানুষ যেরকম একটা ঘুমোয় সেন্সটা আছে, কিন্তু ডিপ ঘুম হচ্ছে না। রাত্রেবেলায় যেটা শুরু হলো, আমি এটা তোমাকে একটু এখানটা তোমাকে একটু বলার আছে, যেহেতু রাত্রেই মেন ঘটনাটা ঘটেছিল। তো যখন আমরা শুতে গেলাম, তো শুতে যাওয়ার পর রুমে এসি চলছে, ঠিক আছে, এসিটা লাগানো আছে ঠিক তোমার টিভির ওপরে, মানে বেডের অপোজিট সাইডে, মানে এসির হাওয়াটা ডাইরেক্ট গায়ে পড়ছে, ঠিক আছে। এবারে তুমি একটা জিনিস নোটিস করবে যে এসির হাওয়াটা যখন আমাদের গায়ে লাগে আমরা বুঝতে পারি যেটা এসির হাওয়া, কিন্তু এমন একটা হাওয়া যে হাওয়াটা তুলনামূলকভাবে অনেক ঠান্ডা, আর মাঝে মধ্যেই রুমটা সেই কুলেন রুমের মতন মানে হয়ে যাচ্ছে, মানে রুমটা এক্সেস কুল হয়ে যাচ্ছে। নর্মাল 22-এ এসি চলছে, 22-এর এসিতে এমন কিছু ঠান্ডা হয় না, এটা তুমিও জানো খুব ভালো করে। এখনকার মানে যা গরমের টেন্ডেন্সি, গরমটা যেভাবে পড়ছে, 22-এর এসিতে কিছুই হয় না, কিন্তু রুমে মনে হচ্ছে যেন সে 16-তে এসি চলছে, পুরো ঠান্ডা হয়ে গেছে। আর একটা না বদ্ধ ব্যাপার রুমের মধ্যে, মানে রুমটার মধ্যে না খুব ওয়েট আছে, রুমের যে হাওয়াটা আমরা ইনটেক করছি, মানে আমরা ওখানে রুমটার মধ্যে মনে হচ্ছে হাওয়াটা খুব ওয়েটি, মানে ভারী হয়ে গেছে, খুব মানে আনইজি ফিল হচ্ছে। ফিল হতে হতে 12টা পর্যন্ত একটু ঘুম হয়েছে। 12টার সময় ঠিক মানে 12টা বা 12:15 তখন অমনি টাইমটা হবে, টাইমটা আমি মানে আন্দাজ করতে, ওই 12টা থেকে 12:15 কি 12:30 ওরকম টাইমটা হবে। ওই সময়তে ফার্স্ট যেটা হলো, ওই যে বাথরুমের দরজাটা ধরে নাড়ানো, ওটা ফার্স্ট আবার শুরু হলো, ঠিক আছে। এবং আমি আর আমার বয়ফ্রেন্ড দুজনেই কিন্তু ঘুমাইনি, আমরা দুজনেই টায়ার্ড। ও ড্রাইভিং করেছে, 300 কিলোমিটার ড্রাইভিং করেছে সারা রাত, ও যথেষ্ট টায়ার্ড, কিন্তু ও ঘুমাতে পারছে না, আমরা কিন্তু ঘুমাতে পারছি না। একটা ঘুমানোর জন্য একটা দেখবে তুমি একটা রিল্যাক্সেশনের প্রয়োজন হয়, ওটা কিন্তু আমাদের আসছে না। আমরা রুমে আছি, আমাদের কোনো টেনশন নেই, কিছু নেই, কিন্তু আমরা রিল্যাক্স হতে পারছি না। কিছু একটা জিনিস যেন পুরো রুমটাকে একদম সেই মানে আনক্যানি ফিল হয় না, একটা জায়গায় কোথাও চলে গেলে দেখবে অনেক দিনের পুরনো বাড়ি হঠাৎ করে খুলেছো, একটা কেমনই মানে একটা পরিবেশ ঢুকে পড়ে, দেখবে দমবন্ধ ব্যাপার একটা হয়ে যায়। এসি চলছে, এসি চলাকালীন দমবন্ধ হওয়ার কোনো জায়গাই নেই, কিন্তু ওরকম ফিল হচ্ছে। আর বাথরুমের দরজাটা ওই নাড়ানোটা কি হচ্ছে, 2বার করে হচ্ছে, কিছুক্ষণ থামছে, আবার 2বার করে হচ্ছে,
এটা একটা টাইম ব্রেকিং এর পর হচ্ছে, কিছুক্ষণ থামছে, আবার হচ্ছে। এবার হাওয়া যদি চলে, হাওয়া কতবার চলবে? একবার চলবে, দুবার চলবে, বাইরে কোনো হাওয়া চলছে না। আমরা তো তার আগে সমুদ্রে ঘুরে এসেছি, আমরা তো ওখানকার ওয়েদারটা বুঝে গেছি যে হ্যাঁ ওয়েদারটা এরকম আছে, কোনো হাওয়া বাইরে নেই, কিন্তু ওটা হচ্ছে। এটা হতে হতে রাত যখন 2:30 বাজে, মানে 2:30 থেকে 3টে হবে, এবার শুরু হলো একটা মারাত্মক জিনিস। আমাদের দুজনেরই, মানে আমরা দুজন শুয়ে আছি। আমার ফার্স্ট, আমি জানি না আমার বয়ফ্রেন্ডের কতটা মনে হয়েছিল, পরে আমি তোমাকে বলবো ডিটেলসে যে যখন ওর সাথে আলোচনা করেছিলাম তখন কি বলেছিল, আমি ক্রমশ প্রকাশ্য সেটা। আমার মনে হচ্ছে আমার বেডের চারপাশটা কেউ ঘুরলো, বেডের চারপাশ ঘুরলো, মানে ধরো কেউ যদি আলতো আলতো পায়ে হেঁটে রুমে ঢোকে, যে তোমার বেডের চারপাশটা ঘুরে পরে যদি দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে যায়, তুমি কিন্তু ফিল করতে পারবে যদি তুমি না ঘুমাও। কারণ একটা আওয়াজ হয় যখন কেউ রুমে ঢুকছে, দেখবে আমরা বুঝতে পারি কোনো কারোর উপস্থিতি, আমরা এই সেন্সটা কিন্তু মানুষের রয়েছে, মানুষ এই সেন্সটা কিন্তু করতে পারে। এমনকি কোনো হাওয়া এলেও আমরা বুঝতে পারি যে হাওয়াটা আমার দিকে আসছে। তো এটা কিন্তু শুরু হলো রুমে, মানে আমার বেডের চারপাশটা ঘুরছে, ঘুরে দৌড়ে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আবার কেউ দরজা দিয়ে ঢুকছে, চারপাশটা ঘুরছে, বেরিয়ে যাচ্ছে। যখন যখন সে বেরিয়ে যাচ্ছে তার কিছুক্ষণ পরেই বাথরুমের দরজাটা ধরে হিলাচ্ছে, মানে নড়ছে। এবার তুমি বলো দাদা, তুমি একটা জায়গাতে ঘুরতে গেছো, রিল্যাক্স হতে গেছো, মানে চেয়েছো যে একটু মাইন্ডটা আমার প্রেশার, যে ওয়ার্ক প্রেশার তার থেকে একটু ফ্রেশ হোক, সেই মুমেন্টে এই পরিস্থিতিতে তোমার মাইন্ডে কি আসবে? আমি সেই রাতে, আর এই ব্যাপারটা চলেছে পুরো ভোর 4:30 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ভোর 4:30 পর্যন্ত এই ব্যাপারটা চলেছে। এবং ভোর 4:30 পর যখন হালকা হালকা করে আলো উঠলো, তখন আর এই বেডের চারপাশে ঘোরাটা বন্ধ হলো, কিন্তু বাথরুমের দরজা ধরে নাড়ানোটা কিন্তু বন্ধ হলো না, ওটা কিন্তু চলছে। এবং পুরো রাত আমি এবং আমার বয়ফ্রেন্ড দুজনেই ঘুমাইনি। সকালবেলা আমাদের ফ্রেন্ড 10টার থেকেও ফোন করছে, যেহেতু আমাদের সারা রাত ঘুম হয়নি। আলো ফোটার পর আমরা একটু ঘুমানোর চেষ্টা করেছি, ও 10টা থেকে ফোন করছে, দরজা নক করছে। 12টা, 12:30টার সময় আমরা দরজা খুলেছি। ও 10টার সময় উঠে গেছে নর্মাল, ও জানে যে আজকে উঠে উদয়পুর যাব বা কোথাও ঘুরতে যাব, তো ও উঠে, হ্যাঁ একদম, ও এসে তারপর ও যখন আমরা উঠেছি, উঠে দরজা খুলেছি, তখন ও বলছে যে ভাই এরকম করে কারা ঘুমায়, তোরা কি ঘুমাতে এসছিস, তোরা ঘুরতে এসছিস না ঘুমাচ্ছিস? এবার আমরা তো ওকে বলতে পারছি না যে রাতে আমাদের সাথে কি হয়েছে। এরপর তুমি দেখো আমাদের সিচুয়েশনটা, তুমি দেখো একটা রাত আমরা এইভাবে পার করেছি। 2 দিনের ভাড়া আগেই দিয়ে দিয়েছি, কিন্তু পেমেন্ট আগে ক্লিয়ার করে দিয়েছি। এবারে পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছি, আর পেমেন্ট রিফান্ড করবে না হোটেল, ন্যাচারাল ব্যাপার। তুমি 2 দিনের জন্য বুক করেছো, পেমেন্ট করে দিয়েছো, আর কি পেমেন্ট রিটার্ন করবে না। এবার আরেকটা রাত আমাদেরকে ওই রুমটাই কিন্তু কাটাতে হবে। এবার আমি আর আমার বয়ফ্রেন্ডের মাথায় চলছে যে এবার আমরা আজকের রাতটায় থাকবো কি করে। মানে তুমি বিশ্বাস করবে না, আমরা মানে কিছু একটু খেয়ে ব্রেকফাস্ট করে আমরা আগে রিসেপশন ছুটেছি, যে যদি অন্য কোনো রুম থাকে তাহলে আমাদেরকে দিন, আমাদের ওই মানে 3 তলা উঠতে খুব কষ্ট হচ্ছে। লিফট, অ্যাকচুয়ালি ওখানে লিফটটার একটু প্রবলেম ছিল, সবসময় চলছিল না। তো আমরা কোনোভাবে যদি একটা অন্য, আর সব থেকে ইম্পর্টেন্ট এটা আমি তোমাকে বলবো, কোট আনকোট নোট করো কৌস্তবদা, পুরো হোটেল কিন্তু ফুল। কোনো এমন হোটেলে কিন্তু আমরা নেই যে গোটা হোটেলে শুধু আমরাই আছি, আমরাই ভয় পাচ্ছি, এমনি কিন্তু নয়, আমাদের সাথে হচ্ছে একদম পুরো ফুল।
আমরা রিসেপশনে গেছি তো ওনারা বলছেন না, কোনো রুম তো এখন খালি নেই, আর এখন কোনো রুম প্রোভাইডও করা যাবে না, এই আজকের দিনটাই তো আপনাদের আর বুকিং আছে, কালকেই তো আপনাদের চেক আউট, আপনারা রুম চেঞ্জ করতে চাইছেন কেন? তো আমরা বললাম যে 3 তলাতে অ্যাকচুয়ালি আমাদের একটু প্রবলেম হচ্ছে, না এখন তো আর অন্য কোনো রুম অ্যালট করা যাবে না, ওরা পরিষ্কার মুখের ওপর না বলে দিল। এইবারে যখন আমরা ওই উদয়পুর আমরা যাইনি, এবার তোমাকে বলি আমাদের ঘোড়া টোড়া উঠে গেছে তখন মাথায়, বুঝতে পেরেছো? মানে একটা নর্মাল মানুষ যদি সারা রাত না ঘুমিয়ে এটা এক্সপিরিয়েন্স করে যে তার বেডের চারপাশটা কেউ ঘুরছে, তার কি হতে পারে? সে আর থাকতে চাইবে দাদা সেই রুমটায়? এক্স্যাক্টলি। আমরা কোথাও যাইনি। এইবারে আরেকটা ঘটনা তোমাকে বলি, যেটা আমার ফ্রেন্ড আমাদেরকে বললো। ও আমাদেরকে বলছে, আচ্ছা কাল রাতে তোরা বাথরুমে কি করছিলি? কাল রাতে আমি বাথরুম থেকে আওয়াজ আসছিল, আমি আমার বাথরুমে, মানে অ্যাকচুয়ালি ওর রুমটা আমাদের রুমটা পাশাপাশি, তো ও বলছে আমরা বাথরুমে, আমি বাথরুমে গেলাম, দেখলাম বাথরুমে কেউ ফিসফিস করে কথা বলছে, তো আমার বাথরুমের পাশে তো এক্স্যাক্টলি তোদেরই বাথরুমটা, তোরা বাথরুমে কথা বলছিলি কেন? এবার আমরা তো বাথরুমে যাইনি রাত্রেবেলা তো বাথরুমের দরজা হিলছিল রীতিমতো। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও কিন্তু আমাদেরকে এটা বললো যে আমি ভাবলাম তোদেরকে ফোন করব, তারপর আমি ভাবলাম আর এখন ফোন করে কি লাভ, হয়তো তোরা জেগে আছিস, তো আমি ঘুমিয়ে পড়লাম। এইটা হলো আরেকটা ঘটনা। আমরা কিন্তু কোনো কথা বলার আওয়াজ শুনতে পাইনি, আমরা কোনো ফিস আওয়াজ শুনতে পাইনি, কিন্তু ও বলছে পাশের রুম থেকে যে ও নাকি শুনতে পেয়েছে আমাদের বাথরুমে কেউ কথা বলছিল। ওকে, এবার এটা শোনার পর আমরা আরো ভয় পেয়ে গেছি, ভয় মানে সাংঘাতিক ভয়, যে এবার আমাদের কাছে সিচুয়েশনটা হয়ে গেছে যে আজকে রাতেই আমরা বেরিয়ে যাব, আর ও আসতে চাইছে না। মানে তোমার বন্ধু, মানে বন্ধু ভয় পায়নি, ও তো নর্মাল, ও ভেবেছে আমরা কথা, মানে আমি আর আমার বয়ফ্রেন্ড এবার ভাবছি যে আমরা আজ রাতেই বাড়ি চলে যাই, আমাদের আর দরকার নেই এখানে থাকার, কিন্তু ওকে আমরা বোঝাতে পারছি না, ও সেই জেদ ধরে বসে আছে, না 2 দিনের আমরা দিয়েছি, রুম রেন্ট দিয়েছি, আমরা এখন কেন ছাড়বো, আরে একটা তো দিনের ব্যাপার, থেকে যা, কিছুই তো ঘুরলাম না। এই মানে এবার কি হচ্ছে, এবার ওর সাথে আমাদের সম্পর্কটা একটু ডিসব্যালেন্সড হচ্ছে, যেহেতু আমরা একটা বলছি ও আর একটা বলছে, ও রাজি হচ্ছে না। এবার আমার বয়ফ্রেন্ড বললো যে ছেড়ে দাও, ও আজকের দিনটা থেকে যাও, এখানে কিছু করার নেই আর। মানে এই জিনিসটা আমি তোমাকে একটা জিনিস বলছি, যে যখন কোনো মানুষের সঙ্গে কোনো ভৌতিক ঘটনা হয় তখন সেই মানুষটাই একমাত্র বুঝতে পারে যে সে এক্স্যাক্টলি কি ফিল করছে। এক্স্যাক্টলি। তার ওই ফিলিংসটা না দাদা কেউ বুঝতে পারবে না। তারপর কি হলো? তারপর সেদিন আমরা সন্ধেবেলা সমুদ্রে গেছিলাম, আমরা রুমে যতটা সম্ভব কম থাকার চেষ্টা করেছিলাম, আমরা সুইমিং পুলে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম, সমুদ্রে গেছিলাম। এবার সমুদ্রে তো আর সারা রাত বসে থাকতে পারবো না, একটা টাইমের পর তো সমুদ্র থেকেও আসতে হবে, রুমে তো আসতেই হবে। তো এবার সমুদ্রে 9টা 9:30 অবধি থাকার পর আমরা এখানে হোটেলে আসি, হোটেলে এসে আমরা খাবার খাই, খাবার খাওয়ার পর আমি তোমাকে বলি যে এইখানে একটা জিনিস আমাকে বা আমার বয়ফ্রেন্ডকে দুজনকেই হয়তো একটু সেভ করেছিল, সেটা হচ্ছে আমি যখন কোথাও ঘুরতে যাই, যেহেতু ঘটনার প্রথমেই তোমাকে আমি বলি যে তোমাকে জানিয়েছিলাম যে আমার কিছু হরর এক্সপিরিয়েন্স, আমার জীবনে অনেক হরর এক্সপিরিয়েন্স হয়েছে, আমি চেঞ্জ করতে পারি। তো আমার ব্যাগে না একটা ছোট গীতা ছিল, ঠিক আছে, ব্যাগে ছিল। আমি যে ব্যাগ ক্যারি করি, যে ব্যাগের মধ্যে আমার মেডিসিনস ক্যারি করি, আমার সবকিছু জিনিসপত্র ক্যারি করি, সে ব্যাগের মধ্যে আমি কিন্তু গীতাটা ক্যারি করি, এবং ছোট গীতা, ঠিক আছে। এবারে আমি প্রথম দিন রাতে তো আমাদের কোনো আইডিয়াই ছিল না যে আমাদের সাথে এগুলো হবে, মানে আমার মাথা থেকে এটা বেরিয়ে গেছে যে আমার ব্যাগে তো গীতা আছে, আমি একটু বার করি গীতাটা, মানে আমার সঙ্গে এতই আনফরচুনেট জিনিসগুলো হয়েছে, আমি একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে গেছি, সেখানে গিয়ে আমি একটা এরকম পরিস্থিতিতে পড়েছি যে আমার মাইন্ড থেকে বেরিয়ে গেছে, আরে আমার সাথে তো গীতা আছে, আমি গীতাটা যদি একটু বার করে নিতাম তাহলে। সেকেন্ড দিন আমি ভাবছি যে আচ্ছা আমার ব্যাগে তো গীতা আছে, ডিনার করতে করতে
ওকে, যে আমার ব্যাগে তো ছোট গীতাটা আছে। আজকে কিন্তু মানে আমি আর আমার বয়ফ্রেন্ড দুজনেই প্রচন্ড ভয় পেয়েছি। এবং মানে ওর আরো প্রবলেমটা কোথায় হয়েছে চিন্তা করো, ওর কতটা মানে প্রবলেম হয়েছে। 300 কিলোমিটার ড্রাইভিং করে গিয়ে ও ঘুমোতে পারেনি ঠিক মতো। মানে ওর জন্য ঘোরা তো কিছু হয়নি, পুরো জিনিসটা একটা হয় না যে একটা হেকটিক শিডিউল হয় মানুষের, সেটা হয়েছে। এবার কি হলো, রাত্রেবেলা আমি ওই গীতাটা বার করে আমি মাথার কাছে মানে বালিশের নিচে, ঠিক আছে, বালিশের নিচে রেখে আমি আর আমার বয়ফ্রেন্ড শুলাম, ঠিক আছে। সেদিন রাতেও আমাদের খুব ভালো ঘুম হয়নি। আমি বলবো না যে ভালো ঘুম হয়েছে, কারণ যেহেতু মনের মধ্যে একটা রুমটাকে নিয়ে এত আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে আমাদের মনের মধ্যে, যে আমাদের মনে হচ্ছে ওখানে গেলেই হয়তো আবার সেই জিনিসটা হবে। তো সেদিন রাতে আমাদের ওই বেডের চারপাশে যে ঘোরার ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু কৌস্তবদা হয়নি। এবার এটা তুমি গীতার পাওয়ার বলবে, মানে এটা ঈশ্বরেরই আমি পাওয়ার বলতে পারি যে ওইটা হয়নি। কিন্তু বাথরুমের দরজা, ওই যে রাত 2:30টা হলো, বাথরুমের দরজা ওই শুরু হলো। আচ্ছা, মানে ঝাঁকানোর ব্যাপারটা, একদম দরজাটা ঝাঁকানোর ব্যাপার, কোনো টোকা মারা কিচ্ছু না, দরজাটা ধরে কেউ রীতিমতো ঝাঁকাচ্ছে, যেমন ভেতরে কেউ থাকলে হয় না খোল খোল করে ঝাঁকাই দরজাটা, টোকা মারছে না, ঝাঁকাচ্ছে রীতিমতো। তো এই জিনিসটা হচ্ছে, আমরা ফিল করছি, আমি ফিল করছি, ও ফিল করছে, কিন্তু ওই মানে ভগবানেরই আশীর্বাদ বলতে পারো যে আমরা মানে ভাবছি খালি যে বাস আজকের রাতটা কোনো রকমে পেরিয়ে যাক, আজকের রাতটা বাস পেরিয়ে যাক। এইবারে তোমাকে একটা জিনিস আমি একটু মিস করেছি, সেটা আমি তোমাকে একটু বলি। যখন ফার্স্ট দিনে আমরা সমুদ্রে গেছিলাম, প্রথম দিন আমরা সমুদ্রে গেছিলাম, সমুদ্র থেকে এসে সন্ধেবেলা ডিনার করে রুমে ঢোকার পর আমরা একবার আমাদের ফ্রেন্ডের রুমে গেছিলাম, মানে ও গেছিল, আমার বয়ফ্রেন্ড গেছিল। তখন ব্যালকানিতে দরজা, মানে ব্যালকানির দরজাটা দেওয়া ছিল, পর্দা লাগানো ছিল। আমার মনে হয়েছিল যে পর্দাতে কারোর আমি ছায়া দেখতে পাচ্ছি। ছায়া দেখতে পাচ্ছ? হ্যাঁ, ছায়া দেখতে পেয়েছিলাম। মানে আমি এখানটা একটু মিস করে গেছি, আমি বলি তোমাকে। ছায়া মানে কি, একটা শ্যাডো, মনে হচ্ছে যেন পর্দাটাতে একটা শ্যাডো পড়ছে, এবং সেটা কোনো পূর্ণাঙ্গ মানুষের কিন্তু নয়। পূর্ণাঙ্গ মানুষের নয় বলতে মানে একটা মানুষের শ্যাডো হলে কিরকম, মানে একটা প্রাপ্তবয়স্ক মানুষের শ্যাডো, একটা মিনিমাম তো মানুষের হাইট থাকে, সেই হাইটটা কিন্তু নেই, মানে একটা হালকা ছায়া পড়ছে, সরে যাচ্ছে। এটা কিন্তু আমি দেখেছিলাম, এবং দেখার পরে আমি রুমটা খুলে আমি পাশের রুমে একবার মানে চলে গেছিলাম যে কি করছিস এখনো, তুই এখানে চলে এলি? ও বললো না না, আমি ওর সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম, চল চল চল। ও আবার ঘুরে এলো। তারপর আমি কিন্তু আর কিছু দেখতে পাইনি, এইটা শুধু আমি দেখেছিলাম। তারপর কি হলো? তারপর সেদিন রাতে তোমাকে বললাম, হ্যাঁ এবার আমি নেক্সট ফিরে আসি যেখানে আমি থামিয়েছিলাম তোমাকে, যে সেদিন রাতে আর ওই জিনিসটা হয়নি। বাথরুমের দরজাটা ওই চলছে, মানে ভোর 4:30 অবধি ওই তাণ্ডবটা চলেছে। তারপর যত আলোটা একদম মানে যত সূর্যের আলো প্রখর হয়েছে তত আর ওটা হয়নি, মানে তত ওটা কমে গেল, দেখলাম আর হচ্ছে না। তো আমাদের 9টার সময় চেক আউট ছিল। এরপরে বলি যে হোটেল থেকে চেক আউটের সময় আমরা হোটেল কর্তৃপক্ষকে এটা কিছু জানাইনি, কারণ আমাদের কাছে খুব শকিং ছিল যে পুরো হোটেল ফুল আছে আর কোনো গেস্টের কোনো কমপ্লেন নেই, কিন্তু শুধুমাত্র আমরা যে রুমটাই ছিলাম আমাদের সঙ্গেই এই এক্সপিরিয়েন্স গুলো হয়েছিল। তো আমরা যদি ওনাদেরকে বলিও, ওনারা বিশ্বাস করবেন না, বা আমাদেরকে বলবেন যে না এরকম হতেই পারে না। আমরা মানে বুঝে গেছিলাম এটা, ওনাদের বিহেভিয়ার বা ওনাদের একটা হয় না বিহেভিয়ারে তো বোঝা যায়, মানে ওনাদের বিহেভিয়ারটা এমন ছিল যে আমরা রুম দিতে পারছি না, আমাদের এত গেস্ট আসছে যে আমরা রুম অ্যাভেলেবেল নেই আমাদের, এরকম একটা বিহেভিয়ার দেখেছিলাম। তো আমরা চেক আউট করলাম, চেক আউট করে আমরা বাড়ি এসেছিলাম।
বাড়ি আসার পর আমারও খুব শরীর খারাপ হয়েছিল, আমার বয়ফ্রেন্ডেরও খুব শরীর খারাপ হয়েছিল। এবং বলে না যে মানুষের কোনো জায়গা থেকে ঘুরে এলে তো মানুষ রিল্যাক্স হয়, আমরা ওখান থেকে এসে আমরা ওখান থেকে এসে যেন ডিপ্রেশনে চলে গেলাম দুজনেই। আমরা কোনো কাজের এনার্জি পাচ্ছি না, কোনো কাজ করতে পারছি না, এমন কাজ করছি সেখানে ভুলভাল কাজ করছি, সেখানে সামনের মানুষ মানে ক্লায়েন্টের কাছ থেকে আমাদেরকে 10টা কথা শুনতে হচ্ছে, আমরা কাজে কনসেন্ট্রেট করতে পারছি না। তো আমার একজন জ্যোতিষী আছে যিনি, যার কাছে আমি হাত দেখাই আর কি, তো ওনার বাড়িতে মা কালীর মূর্তি রয়েছে, মানে ওনার নিজস্ব বাড়িতে পুজো হয় মা কালী। তো ওনার বাড়িতে আমি আর আমার বয়ফ্রেন্ড, আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম যে দেখ আমার ওখান থেকে ফিরে আসার পর প্রচন্ড মাইন্ড ডিস্টার্ব হয়েছে, আমি কাজে খুব ভুল করছি, আমার শরীর ভালো যাচ্ছে না, কখনো জ্বর আসছে, কখনো আমি আনইজি ফিল হচ্ছে, আমি মানে আমি ঠিক নেই, আমি নিজে বুঝতে পারছি আমি ঠিক নেই। তো আমি বললাম যে আমি যাব ওখানে, তুই কি যাবি? তো বললো যে হ্যাঁ আমিও যাব। তো ওই মা কালীর ওখানে গেছিলাম, ওখানে উনি চরণামৃত দিলেন, পুজো দিলাম আমি। তো পুজো দেওয়ার পর ওনাকে আমি পুরো ঘটনাটা বলেছিলাম খুলে। উনি বললেন যে যা শুনলাম তাতে আমার তো কিছু স্বাভাবিক মনে হচ্ছে না, কিন্তু মানে জিনিসটা খুব অস্বাভাবিক, কিন্তু তোমার কোনো ভয় নেই, তুমি মায়ের কাছে পুজো দিয়ে গেলে তোমার কোনো ভয় নেই, তুমি মনটাকে একটু রিল্যাক্স করো, একটু নিজেকে বলে না যে নিজেকে একটু টাইম দাও। আমাকে বললো যে খুব অস্থির হয়ে পড়ছো, এত অস্থির হওয়ার কিছু নেই, হতেই পারে কিছু হাওয়া বাতাস হয়, অনেক সময় মানুষের হাওয়া বাতাস চেঞ্জ হয়, কোনো অসুবিধা নেই, তুমি নিজেকে একটু স্থির করো। এবং মায়ের ফুল দিলাম, মায়ের ফুলটা রাখো, তোমার কোনো ভয় নেই। তো বাড়িতে আসার পর তারপর একটু মনের অস্থিরতাটা কমেছিল, কিন্তু ওই যে বলে না যে জানার কিউরিয়াসিটি, যে কি ছিল ওখানে যেটা আমাদেরকে এতটা ডিস্টার্ব করলো, মানে আমরা কি করেছিলাম, আমরা তো ঘুরতে গেছিলাম, আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের সঙ্গে এরকম কেন হলো? এইবারে তোমাকে বলি, আমি আমাদের আসানসোলে অনেকেই রয়েছেন যাদের দীঘা, মন্দারমণি এসব জায়গাতে প্রপার্টি রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, অনেকেই আছে। তো আমি এরকমই একজনকে চিনি, ওনার মানে কন্ট্যাক্ট আমার এক ফ্রেন্ডের থ্রু দিয়ে আমি পাই। তো আমি আমার ফ্রেন্ডকে বলি পুরো ঘটনাটা, আমি বলি আমি ওনার সঙ্গে আবার কথা বলতে চাই। তো আমার ফ্রেন্ড খুব, কারণ আপনি বুঝতেই পারছো ওনারা খুব ব্যস্ত মানুষ, অত সময় নেই ওনাদের কারোর জন্য, ন্যাচারাল ব্যাপার। তো আমার ফ্রেন্ড বলে যে ঠিক আছে আমি তোর সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করিয়ে দিচ্ছি। তো তার সাথে আমরা দেখা করি এবং তাকে আমরা তার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে, মানে তাকে পুরো ঘটনাটা আমরা বলেছিলাম যে এই আমাদের সাথে হয়েছিল, এইখানে আমরা উঠেছিলাম, এই একজন আমাদেরকে নিয়ে গেছিল। তো উনি পুরোটা শুনলেন, পুরোটা শুনে উনি আমাদেরকে বললেন যে দেখো তোমরা যে জায়গা, মানে যে সেক্টরটাতে তোমরা ছিলে, মানে দীঘাটা অনেকটা এক্সটেন্ড হয়েছে, যে জায়গাটায় তোমরা ছিলে ওখানে নাকি আগে ভাগাড় ছিল। হ্যাঁ, ভাগাড় মানে হচ্ছে, যেটা বুঝতেই পারছো তুমি, ভাগাড় মানে ওখানে সমস্ত যে পশু পাখি বা অনেক সময় মানুষকেও নাকি ওখানে দেওয়া হতো। তো ভাগাড় থাকার কারণে নাকি ওখানে প্রচুর প্রপার্টি রয়েছে যেখানে এরকম হন্টেড ব্যাপার রয়েছে, ঠিক আছে? এবার এই প্রপার্টিটা নিয়ে উনি বললেন যে আমাদের এখানে, আমাদের হোটেলেও একজন গেস্ট এসেছিলেন যিনি পার্টিকুলার ওই রুমটার নিয়েই মানে উনিও বলেছিলেন এবং ওই হোটেলে উনিও উঠেছিলেন এবং উনি বলেছিলেন ওই গেস্টের কাছ থেকে ওনারা শুনেছেন। উনি বললেন যেটা, যার হোটেল রয়েছে ওখানে, যিনার হোটেল রয়েছে, উনি বললেন যে গেস্টের কাছে উনি এই সেম জিনিসটা শুনেছিলেন। তো ওখানে নাকি একটি বাচ্চা মেয়ের এন্টিটি রয়েছে। বাচ্চা মেয়ের এন্টিটি? হ্যাঁ। আচ্ছা। এবং মানে এই বাচ্চা মেয়ের এন্টিটিটা নাকি মাঝে মধ্যেই এরকম, মানে এক্সপিরিয়েন্স অনেকের সঙ্গেই নাকি অনেক সময় অনেক গেস্টের সঙ্গে ওখানে হয়েছে এবং ওনার হোটেলেও নাকি এরকম একজন এসেছিলেন যিনি এরকম এক্সপিরিয়েন্স করেছিলেন। এটা ওনার কাছ থেকে আমরা শুনেছিলাম। কারণ দেখো আমরা
দাদা এইটা অ্যাকচুয়ালি আমিও জানি না যে বাচ্চা মেয়ের কেসটা এখানে কি। এবার উনিও যেহেতু ওনার প্রপার্টি রয়েছে, তো উনিও কিন্তু ব্যাপারটা খুব আমাদের কাছে যে খুব খুলে বললেন সেরকম কিন্তু নয়। উনি অনেক কিছুই চেপে গেলেন, সেটা আমরাও বুঝলাম যে উনি বলতে চাইছেন না, কিন্তু উনি ওই বলে না যে একটু ইনফরমেশন দেওয়া, উনি একটু বললেন যে হ্যাঁ ওখানে এরকম আছে। তো এবার উনি খুলে বললেন না যে ব্যাপারটা কি। এবার আমাদের পক্ষে তো সম্ভব নয় 300 কিলোমিটার দূরে একটা হোটেলের রুমে কি রয়েছে সেটা মানে সেটাকে ইনভেস্টিগেট করা আমাদের পক্ষে তো সম্ভব নয়, সেটা নেক্সট টু ইম্পসিবল। তো এবারে আমরা ওটাই ওনার কাছ থেকে জানতে পারি যে ওখানে একটি বাচ্চা মেয়ের এন্টিটি আছে এবং তার সংস্পর্শে এলেই নাকি এই এক্সপিরিয়েন্স গুলো মানুষের হয়। মানে এটা যেটা আমি বুঝতে পারলাম, ঠিক আছে, এরকম টাইপের এক্সপিরিয়েন্স অনেকের হয়েছে। হ্যাঁ, এরকম টাইপের এক্সপিরিয়েন্স অলরেডি তোমরা সেটা ফ্যান হ্যান্ড মানে ফার্স্ট টাইম তোমরা এটা ফিল করছো, ঠিক আছে? একদম। আর এই জিনিসটা শুনে আমি যেটা বুঝতে পারছি, তুমি বলেছো ভাগাড়ের উপর তৈরি জায়গাটা। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, যে ভাগাড় মানেই হচ্ছে সেখানে সমস্ত যে খারাপ কাজ যেগুলো সেগুলো সেখানে হয়। মানে আমি যেটা বুঝতে পারছি যে হয়তো ওখানে অনেক ক্ষেত্রে, মানে আমি যতটা জানি দীঘাতে এরকম ভাগাড় বুঝিয়ে অনেক হোটেল তৈরি করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই উনিও বলেছেন। সেখানে অনেক মানুষকে মানে মেরে খুন করে একদম করা হতো, গুম করে হতো। তো সেরকম টাইপের কিছুই একটা রয়েছে ওখানে। একদম একদম দাদা, এটা একদম হতে পারে। এবং আমি তোমার এই কল রেকর্ডিং এর মাধ্যমে তোমার সকল দর্শক এবং যারা এখন আমাকে শুনছেন তাদের প্রত্যেককে আমি বলবো যে ওখানকার লোকাল লোকের কাছ থেকে হোটেল নেওয়ার থেকে বেটার নিজে সার্চ করে অনলাইনে বুকিং করে যান। এবং আরেকটা জিনিস আমি বলবো যেটা খুব ইম্পর্টেন্ট, যে এই কল রেকর্ডিং এর মাধ্যমে তোমার মাধ্যমে যে অনেকেই আছেন দাদা এই জিনিসগুলোকে বিশ্বাস করেন না। মানে অনেকেই আছেন বলবে না না গল্প বলছে, এসব হয় না, হ্যাঁ এসব হতেই পারে না। এন্টিটি বা নেগেটিভ এনার্জি হয় এবং 100% হয়। ইভেন তুমি তোমাদের আসানসোলের ওখানে যে কালীবাড়ির যে ব্যাপারটা বলছিলে ওটাও আমরা শুনবো, মানে হ্যাঁ তুমি বলে দাও, তারপর ওই জায়গাটাতে যাচ্ছে। হ্যাঁ, তো এন্টিটি হয় এবং 100% হয়। যদি মানে অ্যাকচুয়ালি কি হয়, এদের ওয়ার্ল্ডটা তো আলাদা, এদের পৃথিবীটা আলাদা। এবার আমরা যখন কোনো রুমে থাকি বা আমরা যখন কোনো বাড়িতে থাকি, আমরা যদি আমাদের বাড়িতে কেউ ঢোকে আমরা বলতে পারি যে এখানে আসবে না, এখানে আমি আছি বা এখানে আমি থাকি। ওনারা তো এটা মানে বোঝাতে পারেন না যে এখানে আমি আছি, এখানে তুমি আসবে না। আমরা অজান্তেই সেই জায়গাটাতে যাই, তারপরে এমন কিছু এক্সপিরিয়েন্স আমাদের সম্মুখীন আমরা হই। এবং পজিটিভ এনার্জি যেরকম আছে, পজিটিভনেস পৃথিবীতে যেরকম আছে, নেগেটিভ এনার্জিও পৃথিবীতে রয়েছে। এটা কিন্তু যারা এক্সপিরিয়েন্স করেছে একমাত্র তারাই বিশ্বাস করবে। আমি জানি এটা এখনো এটা নিয়ে অনেক তর্ক, অনেক বিতর্ক মানে রয়েছে যে না হয় না, কিছু না, কিন্তু হ্যাঁ হয়। এবং আমি আমার জীবনে বহুবার এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছি। আমি যেটা তোমাকে বলেছিলাম। কেসটা কি হয়েছিল একটু বলো। হ্যাঁ, আসানসোলের কেসটা এবার বলি। যে আমি আসানসোলের এক সরকারি কোয়ার্টারে থাকতাম। আমি জায়গাটার নামটা মানে আসানসোল থেকে একটু দূরে, ওই নদী আছে, নদীর সামনাসামনি কোয়ার্টার। আমি জায়গাটার নামটা এই মুহূর্তে বলছি না। ওখানে আমাদের একটা খুব জাগ্রত কালীবাড়ি রয়েছে। তো আসানসোলে ওই কোয়ার্টারে আমি যখন থাকতাম তখন আমি ক্লাস 12-এ পড়তাম। আমার বাবা মার সাথে আমি কোয়ার্টারে থাকতাম। তো কালী পুজোর রাতে হয়েছিল ঘটনাটা। কি হয়েছিল এবার তোমাকে বলি। আমরা একতলা কোয়ার্টারে থাকতাম, আমাদের উপরে সেই টালির ছাদ দেওয়া, দেখবে আগেকার দিনে যে কোয়ার্টার গুলো হয় সেরকম কোয়ার্টারে আমরা থাকতাম। তো দুর্গাপুজো পার হওয়ার পর এবং কালী পুজোর প্রায় 7 দিন আগে, মানে কালী পুজোর দিন 5 কি দিন 7 আগে একটা খুব বড় দুর্ঘটনা হয় আমাদের কলোনিতে। সেটা হচ্ছে যে একজন বয়স্ক ভদ্র মহিলা, আমরা ওনাকে কাকিমাই বলতাম, উনি সার্ভিস করতেন। উনি ডিউটি যেতে যেতে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান।
অপঘাতে মৃত্যু হয়েছিল। অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান এবং ঘরে খবর আসে, পোস্টমর্টম হয়, যা প্রসিডিওর রয়েছে হয়, এবং হবার পর ওনার আই থিঙ্ক ওনার দুজন ছেলে রয়েছেন, ওনার হাজব্যান্ডও ছিলেন। তো উনি মারা যান ঠিক কালী পুজোর কিছুদিন আগে, তখন প্যান্ডেল বাঁধা হচ্ছে, ঠিক আছে। এবারে উনি মারা যাওয়ার পর থেকেই গোটা কলোনিতে একটু মানে সবাই একটু ভয় পেতে শুরু করে। দেখবে আমাদের পাড়াতে যখন কোনো ইনসিডেন্ট হয় তখন আমরা কিন্তু একটু ভয় পাই, এমনি, যেটা স্বাভাবিক নয়। এবার কি হলো, তখন ওনার কাজ বেরোয়নি। যেদিন কালী পুজো সেদিন রাত্রেবেলা আমি এবং আমার মা ওখানে আমাদের কলোনির একটা মন্দির রয়েছে, কলোনির মন্দিরে পুজো করতে গেছি। আমাদের বাড়ি থেকে হাঁটা দূরত্ব, মানে ওই 1.5-2 কিলোমিটার হবে। পুজো করতে গেছি। তো কালী পুজোর রাতে জানোই যে পুজো অনেক রাত হয়, মানে ভোগ খেয়ে আস্তে আস্তে প্রায় 3টে বেজে যায়। 3টে 2:30টা তো নমিনাল, 3:30 4টেও হয় অনেক জায়গাতে। তো আমি এবং আমার মা দুজনেই ভোগ খেয়েছি। মা কাকিমাদের সঙ্গে গল্প করছে, আর মা আমার হাতে প্রসাদের থালা দিয়ে দিয়েছে, বললো প্রসাদের থালাটা তুই বাড়ি নিয়ে চলে যা, আমি কাকিমাদের সঙ্গে পরে আসছি। তো এবারে মা আমাকে বললো যে দেখ যেতে পারবি তো, না হলে তুই দাঁড়া, আমাদের সাথেই যাবি। এবার আমার কি বলতো, তখন ক্লাস 12-এ পড়ি, সামনে এটা হচ্ছে 2011 তো 2011 সেই সালটা। তো এবারে আমার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার জানোই যে সেই সময়কার উচ্চ মাধ্যমিকের টেনশনটা বা চাপটা কি লেভেলের ছিল। যারা 2010, 2011, 2012-এ যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা জানবে যে সেই সময় পড়াশোনার চাপ কি রকম ছিল। তো আমি অনেকক্ষণ জেগেছি, কালী পুজোর অঞ্জলি দিয়েছি, প্রসাদ খেয়েছি। আমি মাকে বলছি না আমি চলে যাচ্ছি, আমি থালাটা নিয়ে তুমি এসো পেছনে, কোনো অসুবিধা নেই। আমি জানি 1.5-2 কিলোমিটার হাঁটা পথ, দুধারে লাইট দেওয়া কলোনি, কোনো চাপ নেই। তো আমি হেঁটে যাচ্ছি, হেঁটে যাওয়ার পর ঠিক আমি মানে ওই যে ভদ্রমহিলা মারা গেছিলেন ওই ভদ্রমহিলার বাড়ির থেকে 2-3টে কোয়ার্টারের পর আমার বাড়ি। ওকে, 2-3টে কোয়ার্টার পর আমার কোয়ার্টার। এবারে আমি হেঁটে যাচ্ছি, হেঁটে যেতে যেতে আমি যখন ঠিক আমাদের পাড়ার রাস্তাটায় ঢোকার পর আমি হাঁটছি নর্মাল, আমার কোনো কিছু মানে আমি কিছু বুঝতে পারিনি। ওনার কোয়ার্টারটা আমি ক্রস করেছি। ওকে, কোয়ার্টারটা ক্রস করেছি। ওনার বাড়িতে একটা আম গাছ ছিল, বড় আম গাছ, এবং প্রচুর আম ধরত। ঠিক আছে, কোয়ার্টারটা আমি ক্রস করেছি। আম গাছ থেকে মানে মনে হলো যে আম গাছ থেকে বা ওনার কোয়ার্টারের ছাদ থেকে, এক্স্যাক্টলি কোথা থেকে আওয়াজটা এলো আমি বুঝতে পারলাম না, আম গাছ থেকে বা ওনার কোয়ার্টারের ছাদ থেকে কেউ কিন্তু ঝাঁপালো। হ্যাঁ, কেউ ঝাঁপালো, রীতিমতো ঝাঁপালো, ঝপাং করে ঝাঁপালো। এবং একটা মানুষ যদি ওপর থেকে ঝাঁপায় আমরা কিন্তু বুঝতে পারবো যে আমার পেছনে কেউ ঝাঁপালো। একটা বাচ্চা ছেলেও যদি সোফা থেকে লাফ দেয় বোঝা যায় যে হ্যাঁ ঝাঁপালো। ঠিক আছে, আমি বুঝতে পারলাম যে ঝাঁপালো। এবার আমার হাতে কালী পুজোর প্রসাদের থালা, আমি পেছন ঘুরে তাকাতে পারছি না। আমি ওখানে মনে হলো আমার গোটা শরীরটা ফ্রিজ হয়ে গেল। 2টো কোয়ার্টার ছেড়ে আমার কোয়ার্টারে বাবা আর আমার দিদি তখন বাড়িতে রয়েছে, দরজায় তালা লাগানো। মানে আমি যে ওইখান থেকে চিৎকার, এবং সব থেকে ইম্পর্টেন্ট যখনই ওই আওয়াজটা হলো মানে ঝপাং করে ঝাঁপালো, পুরো কলোনির লাইট অফ হয়ে গেল। একবার তুমি ইমাজিন করো কৌস্তবদা, তুমি নিজে ইমাজিন করো যে তুমি কালী পুজোর রাত মানে ভূত চতুর্দশী, আমরা সবাই জানি কালী পুজোর আগের রাতটা। হ্যাঁ, না সরি মানে ভূত চতুর্দশী আগের রাতে হয় না, সরি তাহলে আমি ভুল বলছি। কিন্তু কালী পুজোর রাতে তুমি দেখবে ওই অমাবস্যাটা কিন্তু নর্মাল অমাবস্যার থেকে খুব ডিফারেন্ট থাকে। ওই অমাবস্যাটার অন্ধকার বা ডার্কনেসটা নর্মাল অমাবস্যার ডার্কনেসের থেকে প্রচন্ড ডিপ। তুমি নিজে কোনোদিনও এক্সপিরিয়েন্স করে দেখবে কালী পুজোর রাতে কোনো অন্ধকার জায়গায় যেতে তোমার ভয় লাগবে, মানে আমার তো লাগে। তো
তো যখন লাইটটা অফ হয়ে গেল, এবার আমি বুঝতে পারছি না আমি কি করব। ঠিক আছে, আমি ওখান থেকে কোনো রকমে এক পা করে এগিয়ে আমার কোয়ার্টার পর্যন্ত এসেছি। আমার হাতে প্রসাদের থালা, আমি দরজা টক করছি, অনেকক্ষণ টক করার পর আমার বাবা ঘুম থেকে উঠে এসে দরজাটা খুললো। আমি পেছন দিকে তাকাইনি, আমি কিছু দেখতে পাইনি, কিন্তু আমি এটা ফিল করেছি যে কিছু একটা ছিল আমার পেছনে। হতে পারে আমি সেদিন বেঁচে গেছিলাম আমার হাতে প্রসাদের থালা ছিল বলে। আচ্ছা আচ্ছা। এবং সব থেকে ইম্পর্টেন্ট, আমি বাড়ি ঢোকার পর, আমি বাড়ি ঢুকেছি, বাড়ি ঢোকার পর আমার মা যখন আসছে, লাইট কিন্তু আসেনি, লাইট সেই যে গেল আর আসেনি, কিন্তু আমার মা যখন এসেছে আমার মায়ের সঙ্গেও কিন্তু সেম জিনিসটাই হয়েছে, মানে ওই ঝাঁপানোর অবস্থা পেয়েছে একদম। আচ্ছা আচ্ছা। এবং পরের দিন সকালে আমি যখন মাকে বলেছি, তখন মা আমাকে ওই আমাদের ওখানে যে একজন পুরোহিত ছিলেন, উনি ঝাড়তে জানতেন, তো উনি এসে আমাকে ঝেড়ে দিয়ে গেছিলেন। এবং কারণ খুব মানে গা গরম হয়ে গেছিল সেই রাতে, আমার এখনো মনে আছে আমার জ্বর এসেছিল সেই রাতে, প্রচন্ড জ্বর এসেছিল। মানে ওনার আত্মাটা মুক্তি পায়নি? না, ওনার আত্মাটা মুক্তি পায়নি দাদা। এবং তোমাকে আমি বলি, আসানসোলের অনেক জায়গা আছে যেখানে কিন্তু মানে যেখানে মানুষের এই এক্সপিরিয়েন্স গুলো হয়। মানে অনেকেই হয়তো একটা ভাঙা পুল বলে আসানসোলে, আসানসোল বলবো না প্রপার, এটা বরাকরে রয়েছে। ভাঙা পুল বলে একটা জায়গা আছে, যারা আসানসোল থেকে আমাকে শুনবে বা যারা এই জায়গাটা জানে তারা জানবে। ওই ভাঙা পুলটা হচ্ছে মানে বরাকর থেকে একটা সাক্টোরিয়া বলে জায়গা আছে, ওখানে যাওয়ার একটা রাস্তা রয়েছে। ওই ভাঙা পুলটাতে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয়, ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট। কেন হতো সেটা কেউ জানে না। মানে বলে না যে জায়গাটা হন্টেড, তো ওই জায়গাটা কিন্তু সত্যি, ওই জায়গাটা যখন তুমি পার করবে বাইকে বা গাড়িতে, তোমার গা ছমছম করবে, কারণ ওই দুধারে গাছ, মাঝে রাস্তা। আর ওখানে আগে অনেক মানে চুরিও হতো ওই জায়গাটাতে, এটাও আমরা শুনেছি। কারণ এরকম কিছু কিছু জায়গা থাকে প্রত্যেকটা শহরে কিছু কিছু জায়গা আছে দাদা। আর তোমাকে আমি বলি যে হরর জিনিস বা ভৌতিক জিনিস, আমার মতে যে যদি কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে না সেই মুহূর্তে সেটাকে নিয়ে কথা বলা উচিত নয়। মানে ভগবানের নাম নিয়ে কোনো রকমে চেষ্টা করো সিচুয়েশনটার থেকে বেরিয়ে আসা। অনেকে না এই ভুলটাই করে, অনেকেই এই ভুলটা করে যে ওই যে জায়গাটা এক্সপিরিয়েন্স হচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কিন্তু জায়গাটা ঠিক, ওই যে বলে দিল না, ওদের কিন্তু এনার্জিটা দ্বিগুণ হয়। এটা তুমি দেখবে ম্যানিফেস্টেশনের জন্য। একদম একদম। এই মানে আমি এইটুকু বলতে পারি যে মানুষকে বলবো, সবাইকেই বলবো তোমার রেকর্ডিং এর মাধ্যমে, যে সবাই সাবধানে থাকুন এবং পজিটিভ এনার্জিকে আপনারা যেমনি একসেপ্ট করেন তেমনি কিন্তু নেগেটিভ এনার্জিও আছে, যেমন নজর হয়, ব্ল্যাক ম্যাজিক হয়। তোমার প্রচুর রেকর্ডিং আমি শুনেছি কৌস্তবদা, যেখানে অনেক অনেক মানে অনেক শিহরণ জাগানো ঘটনা, যে ঘটনাগুলো হয়তো আমরা কল্পনাও করতে পারি না যে এটা হতে পারে। এরকম তুমি যে দুটো ঘটনা জানালে এখন, আমার আরো একটা জিনিস, মানে তুমি বলছিলে যে তুমি আর তোমার বয়ফ্রেন্ড মাঝে মধ্যেই লং ড্রাইভে বেরিয়ে পড়ো। যেহেতু দেখো আসানসোল থেকে কলকাতা যতটাই কাছে হোক, ঠিক আছে, বিহার আরো বেশি কাছে। হ্যাঁ একদমই তাই, একদমই একদমই। তোমরা ওখানে নাকি গোলাপি চা, একদম গোলাপি চা খেয়ে যেতে, একদম ওখানে বেশ কিছু ঘটনা রয়েছে, সেটা আমি জানতে চাইছি। কারণ প্রত্যেকটা ঘটনা লিঙ্গারিং টাইপের একটা এফেক্ট রয়েছে, প্রত্যেকটা ঘটনাই ইউনিক, যেগুলো তোমার লাইফে তুমি ফিল করেছো। কি হয়েছিল হাইওয়েতে? কি হয়েছিল দাদা তোমাকে বলি, আমরা আমাদের মাঝে মধ্যে আমরা প্ল্যান করে আসানসোল থেকে বেরিয়ে পড়ি ওই ধানবাদ যেটা ওয়ে, সে ধানবাদ ওয়ে ধরে গোলাপি চায়ে খেতে।
খুব ফেমাস, ধানবাদে গুলাবি চায় পাওয়া যায় এবং ওই গুলাবি চায়টা খাওয়ার মানে ওটা একটা ক্রেজ রয়েছে। আসানসোলের বিভিন্ন মানুষই আছে, আমি জানি না সবাই যায় কিনা, সবাইকার এই ক্রেজটা আছে কিনা, আমরা মাঝে মধ্যেই একটু ঘোরাও হবে নর্মাল তো চলে যায়। তো এরকমই শীতকাল ছিল, এটা সালটা হবে 2000 তোমার ওই 22, ওকে 2022 সালের শীতকালের রাত্রিবেলা 12:30টার সময় আমাদের প্ল্যান হয়েছে যে আমরা গুলাবি চায়ে খেতে যাবো। তোমার ওই রাত্রে, ঠিক আছে, 12টার সময় প্ল্যানিং হয়েছে, দিয়ে আমরা বেরিয়ে পড়েছি 12টার সময়। আর ওখানে সারা রাত চায়, মানে চা হচ্ছে এখন একটা, মানে শীতকালে চা একটা ইমোশন। আর তুমি দেখবে শীতকালে ম্যাক্সিমাম চায়ের দোকান কিন্তু সারা রাত খোলা থাকে, কারণ জানে মানুষের এই ক্রেজটা আছে, মানুষ খেতে আসবে। তো আমরা বেরিয়েছি। তো এবার আমি জানি না, অনেক দর্শকই হয়তো ভাববে যে রাত 12টার সময় কারা কে চা খেতে যায়, তুমিও আই থিঙ্ক হয়তো ভাবছো। তো আমরা যাই মাঝে মধ্যে, এই চায়ের ক্রেজটা একমাত্র তারাই বুঝবে যাদের নেশা আছে চায়ে, যেমন আমার প্রচন্ড নেশা রয়েছে। তো আমরা হাইওয়ে ধরে যাচ্ছি, আসানসোল থেকে আমরা ধানবাদ যাব হাইওয়ে ধরে। তো হাইওয়ে দিয়ে যাচ্ছি, এবার শীতকালের হাইওয়ে, মানে শুধু ট্রাক চলছে, গাড়ি চলছে, ঠিক আছে। আর পুরো হাইওয়েতে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় যে পেট্রোলিং থাকে আর কি পুলিশের, সেগুলো রয়েছে, খুব ফাঁকা। মানে নর্মাল আমাদের কি বর্ষাকালে গরমকালে হাইওয়েটা কি সবসময়তেই দেখবে গাড়ি দেখতে পাওয়া যায়, এবার রাত্রি 12টার সময় শীতকালে বুঝতে পারছো তো কিরকম একটা অন্ধকার, মানে চারিদিকটা একদম কুয়াশা রয়েছে, ঠিক আছে। এবারে সেই কুয়াশার রাতে আমরা যাচ্ছি, যেতে যেতে আমরা সামনে দেখছি, আমাদের চোখের সামনে দুধারে হাইওয়ে, দুধারে বড় বড় গাছ রয়েছে, চোখের সামনে দেখছি হাইওয়ের মাঝখানে কেউ একজন চাদর ঢাকা নিয়ে শুয়ে আছে। আমি জানি এটা শুনেই তুমি বলবে যে এটা কি বলছো, এটা কি করে সম্ভব, এটা তো সম্ভবই না, হাইওয়ের মাঝখানে কেউ চাদর ঢাকা নিয়ে শুয়ে থাকবে, কি করে এটা সম্ভব? 70-80-তে গাড়ি চলছে, আমরা দেখতে পাচ্ছি মাঝখানে চাদর ঢাকা নিয়ে কেউ শুয়ে আছে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গাড়িটা যখন পার করছে আমাদের, মানে ওই জায়গা যেখানে শুয়ে আছে, গাড়িটা যে ওখান দিয়ে পার করলো, যদি কোনো মানুষ শুয়ে থাকে তার ওপর দিয়ে যদি গাড়ির চাকা যায়, তুমি তো বুঝতে পারবে, বুঝতে তো পারবে যে হ্যাঁ একটা মানুষের ওপর দিয়ে গাড়ির চাকাটা চলে গেল। আমরা কিচ্ছু ফিল করিনি যে গাড়িটা কোনো মানুষের, মানে ওই কেউ শুয়ে আছে তার উপর দিয়ে গেল, নর্মাল যেমনি রাস্তা দিয়ে গাড়ি যায় সেরকম গাড়িটা চলে গেল। এবার তুমি বলবে যে তাহলে তোমরা ব্রেক করোনি কেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি দেখছো তাহলে ব্রেক করা উচিত। এবার আমার বয়ফ্রেন্ড যে আছে ও প্রচুর পরিমাণে নাইট ড্রাইভিং করে, প্রচুর নাইট ড্রাইভিং করে ও, মানে ও বিশাল ক্রেজ ও ড্রাইভিং। এবার ওর না হাইওয়ের কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, মানে ওর কাছে হাইওয়ের খুব ভালো এক্সপিরিয়েন্স আছে, ও বুঝে গেছে জিনিসটা কিন্তু স্বাভাবিক নয়, কারণ কোনো মানুষ হাইওয়েতে চাদর নিয়ে শুয়ে থাকতে পারে না। এবার আমি তো বুঝতে পারছি না, আমি তো ওকে বলছি যে আরে শুয়ে আছে তুই কি করছিস, তুই তোর উপর দিয়ে গাড়ি চালিয়ে, এমা কি করছিস, আরে ব্রেক কর, দেখ শুয়ে আছে। আমি ওকে কিন্তু পাশ থেকে বলছি, ও কিন্তু কোনো কথা শুনে আমাকে বলছে তুই শুধু চুপ করে বসে থাক, তুই মুখটা চুপ কর আর চুপ করে বসে থাক, তুই রাস্তাটা এনজয় কর, ওইদিকে তাকাস না। এইটা হচ্ছে মানে উপর দিয়ে গাড়ি গেলে তো বোঝা যাবে একটা মানুষ ছাড়া, একটা পাথরের উপর দিয়ে, বড় পাথরের উপর দিয়ে গাড়ি গেলেও বোঝা যায়, চাকাটা ফিল হয় যে একটা পাথরের উপর দিয়ে চাকাটা গেল। কিচ্ছু ফিল হলো না দাদা, কিচ্ছু ফিল হলো না। চায়ের দোকানে গিয়ে আমাকে বললো যে যেটা দেখলি সেটা খুব ভয়ঙ্কর ছিল, যদি ব্রেক করতাম তাহলে আরো ভয়ঙ্কর হয়ে পড়তো। কেন আমি জানি না এই কথাটা ও কেন আমাকে বলেছিল, আমি ওকে পরে জিজ্ঞেসও করেছিলাম, ও বললো কিছু জিনিস না জানাই ভালো, এইটুকু জেনে রাখ সবসময় যেটা দেখবি সেটা বাস্তবে হয় না। মানে তখন বাজে প্রায় রাত 1:30 কি 2 অমনি রাত, ওইরকম রাতে। এবং হাইওয়েতে আরেকটা জিনিস তোমাকে বলি, হাইওয়েতে এরকম প্রচুর ইনসিডেন্ট হয়, মানে আমাদের সাথে এই ইনসিডেন্টটা তো হয়েই ছিল, এছাড়াও
যদি নাইটে আমরা যখন ট্রাভেল করি মাঝে মধ্যেই দেখতে পাই কেউ একা হেঁটে যাচ্ছে, কোথা দিয়ে? হাইওয়ে দিয়ে কেউ হেঁটে যাচ্ছে রাত্রিবেলা, রাত 2:30টার সময়। তুমি বলো রাত 2:30টার সময় কে রাত্রি হেঁটে যায় হাইওয়ের উপর দিয়ে? এগুলোকে ছালাওয়া বলে বেসিক্যালি। আচ্ছা, তো আমার তো কোনো মানুষকে ভোলাতে চায়। হ্যাঁ, আমার কোনো আইডিয়া নেই। এবারে সেই দিন যেটা হয়েছিল তারপর থেকে দাদা বলি, এখন আমরা কিন্তু আর চা খেতে যাই না। সত্যি বলছি, 2022-এর সেই এক্সপিরিয়েন্সটা হওয়ার পর থেকে আমরা রাত 12টা থেকে সকাল 4টে পর্যন্ত আর চা খেতে যাই না। আমরা খেতে গেলেও রাত্রিবেলা 7:30, 8টা, 8:30, ম্যাক্সিমাম 10টা, 10:30। তারপর কিন্তু আর আমরা ওই দিকটাই যাই না, ওই বিহার সাইডটাতে হাইওয়েতে। হাইওয়ে বলো বা ওভারঅল তোমার যে এক্সপিরিয়েন্স গুলো ছিল বা বললে যেগুলো শেয়ার করলে যেগুলো, সেগুলো লেজিট স্কেরি। মানে এইগুলোর মধ্যে এত ন্যাচারাল একটা অ্যাম্বিয়েন্ট রয়েছে, মানে হরর অ্যাম্বিয়েন্ট রয়েছে, মানে যেগুলো মানে দেখো এরকম টাইপের ঘটনা মোটামুটি শুনতে পাওয়া যায় বা আমরা যারা এগুলো নিয়ে কাজ করে শুনতে পাই আমরা একদম। বাট তোমরা যখন ফিল করেছো, তুমি যখন বলছো জিনিসটা, আমি নিজে এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারছি একদম। মানে তুমি বিশ্বাস করবে না দাদা, আমি তারপর দিন যখন আমরা আবার আড্ডা মারতে বেরিয়েছি, তারপর দিন ওই চা খেয়ে আসার পর দিন আমি কিন্তু সবাইকে বলেছি যে আমি, এবং অনেকেই ভাববে হয়তো, আমি এখানে তোমাকে একটু কোট করে দিচ্ছি, যে হয়তো নেশা করেছিল, নেশাতে উল্টো পাল্টা দেখেছে, ঠিক আছে, হয়তো ভাবতে পারে, ঠিক আছে, রাত 12টা 1টার সময় চা খেতে গেছে, হয়তো সাংঘাতিক নেশা করেছিল, নেশাতে উল্টো পাল্টা দিচ্ছে। প্রথমত হচ্ছে আমি কোনো নেশা করি না, সেকেন্ডলি যে ড্রাইভিং করছিল সেও কোনো নেশা করেনি, কারণ হাইওয়েতে যদি নেশা করে কেউ ড্রাইভিং করে আর যদি পুলিশ ধরে, তুমিও জানো সেটা কি কেস দেয়। তো এটা আমাদের জ্ঞান আছে যে মানে আমরা দুজনেই কিন্তু সম্পূর্ণ সজ্ঞানে ছিলাম, মানে সজ্ঞানে জিনিসটাকে দেখেছি। পরদিন যখন বন্ধুদেরকে বলছি, ওরা বলছে এইসব ফালতু কথা, এসব হয় না, ও নেশা করেছিলি হয়তো। আমরা কিন্তু করেছিলাম না, এটা কিছুতেই ওদেরকে আর বিশ্বাস করাতে পারছি না যে আমরা দুজনেই কিন্তু কোনো নেশা করেছিলাম না। এবং পরিষ্কার দেখতে পেয়েছি একজন চাদর নিয়ে শুয়ে আছে, তার ওপর দিয়ে গাড়িটা গেল, গাড়িটাতে কিচ্ছু ফিল হলো না। মানে তোমার যে এক্সপিরিয়েন্স গুলো মানে শুনলাম, এগুলো ওয়ান অফ আ টাইপ। আর থ্যাংক ইউ বন্ধুরা, এই প্রত্যেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তোমার লাইফে আরো অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। একদম দাদা, থ্যাঙ্কস তোমার এই এক্সপিরিয়েন্স তো আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ, তুমি খুব ভালো থেকো। আর তোমার মাধ্যমে তোমার সকল দর্শককে আমি বলতে চাই যে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর সবসময় পজিটিভ থাকুন, কিন্তু নেগেটিভ জিনিস রয়েছে এগুলোর থেকে একটু সাবধানে থাকুন, এটাই বলবো, শুধু এই মেসেজটাই দেব। আর এটারও একটা কারণ বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে যে অনেকেই আছে যারা দেখবে, যারা হরর মানে এই প্যারানরমাল জিনিস নিয়ে কাজ করে, ইনভেস্টিগেট করে, তাদেরকে রোস্ট করে। এখন আমরা ফেসবুক খুললে, সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাই, তারা রোস্ট করছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি তাদেরকে কিছু বলছি না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু হয়। মানে এই যে রোস্টিংটা, হয়তো তারা কিছু জীবনে কোনোদিন ফিল করেনি, তাই তারা সেই রোস্টিংটা করছে। যেদিন তাদের জীবনে এই ফিলিংগুলো হবে, এই এক্সপিরিয়েন্সগুলো হবে, বিশ্বাস করো রোস্টিং করার মতন কোনো মুখ আর তাদের থাকবে না। এটা আমি তোমার কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই। এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। বন্দনার শেয়ার করা আজকের এই হরর এক্সপিরিয়েন্সগুলো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন, যাতে কিউরিওফাইটের এরকম প্রত্যেকটা হরর ডোজ আপনারা সঠিক সময়ে পেয়ে যান। আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম হরর এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে পারেন। আমাকে যোগাযোগ করুন। আমাকে যোগাযোগ করার জন্য আমার ইমেল আইডি, ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশন বক্সে রয়েছে। ইভেন কোনো স্পিরিচুয়াল হেল্পও যদি লাগে তাহলেও যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে, যেটা আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।